নমস্কার, হাজির হয়েছি আপনাদের এই বাংলার মাটির পর্দায়। আমার সঙ্গে আছেন অভিনেত্রী, আবৃত্তিকার ডলি বসু। ডলির সাথে 30 বছরের বেশি আলাপ, কিন্তু কাজ হচ্ছে বোধহয় এই প্রথম। এর মধ্যে ভাই বোনের সম্পর্ক সেটা অন্য বিষয়, কিন্তু আজকে এসেছি ডলির কিছু কবিতা নিয়ে। ডলিকে কিছু প্রশ্ন করব। ডলি অনেক সিরিয়াল এবং অনেক সিনেমাতে অভিনয় করেছে। আচ্ছা ডলি, আমি জিজ্ঞেস করি, এই মানে তোর সাথে আমার পরিচয় লেখা দিই, কিন্তু হঠাৎ তুই অভিনয়ের জগতে কি করে এলি? অ্যাকচুয়ালি অভিনয়টাকে লেখালেখির থেকেও আমি প্রাধান্য দিতাম অভিনয়টাকেই, ভালোবাসতাম। একদম ছোট থেকেই অভিনয়টাকে ফলো করতাম, দেখতাম। সিনেমাও দেখেছি ছোটবেলা, বাবা মায়ের সাথে বাংলা ছবি দেখতে নিয়ে যেতেন আমাকে, সেগুলো দেখতাম। ভালো ভালো ছবি দেখিয়েছেন বাবা মা, সেই ছবিগুলো দেখে দেখে আমার মা মনের মধ্যে সেটা আমার সেই প্যাশন একটা তৈরি হয়েছে যে ওই সিনেমার ক্লিপিংস দেখে আমার যেন মনে হতো যে আমি আমি যদি ওই জায়গাটায় গিয়ে নিজে কিছু করতে পারতাম, এরকম কি সম্ভব? ওটা ছবি দেখতে দেখতে ওগুলো ভাবতাম। আলটিমেটলি সেটা আমার এখন সেইটা রূপ নিজে আমি সেটা চেষ্টা করেছি, এই এখন সেটা করছিও। আচ্ছা, তোর সাথে আমার এই সিনেমা লাইনের প্রথম দেখা হয়েছিল হুম। সুদীপ্ত দার ওখানে। হ্যাঁ সুদীপ্ত দার ওখানে তখন দেখলাম তুই খুব হ্যাঁ রোগা, হ্যাঁ মানে হ্যাঁ, এখনকার চেহারা দেখলে তো একদমই বোঝাই তাই, যাবে না। একদমই। সুদীপ্ত দা বললো ও আমার মানে মানে হ্যাঁ হ্যাঁ, ইনস্টিটিউশনে, ক্যালকাটা ল্যাব থিয়েটার ইনস্টিটিউট। ক্যালকাটা ল্যাব থিয়েটার ইনস্টিটিউট, যেখান রাইট, থেকে আমিও শিক্ষা নিয়েছি ডিরেকশন একদম কোর্সে। একদম। তো সুদীপ্ত দার ওখানে দেখা হয়েছে, তখন তুই একদম ছিপ ছিলি, অভিনয় হ্যাঁ করে একদম, এবং হ্যাঁ সুদীপ্ত দার একটা ইনস্টিটিউট থেকে ছবি বানিয়েছিল, হ্যাঁ হ্যাঁ। তাতে তুই অভিনেত্রী তুই তখন ছিলি, হ্যাঁ খুব রোগা। হ্যাঁ, হ্যাঁ ওনাদের একটা ছোট মিনি থিয়েটার ছিল, হ্যাঁ সেখানে সুদীপ্তরা যা নাটক করতেন, সুদীপ্তরা সেই নাটকগুলো আমরা করতাম। সরজুমা, আমরা সরজুমা সরজুবালা বলতাম, দেবী, হ্যাঁ সরজুবালা দেবী হ্যাঁ, যাকে সবাই হ্যাঁ। বলে, বিখ্যাত অভিনেত্রী। তো উনি আমাদের নাটক দেখতে এসেছিলেন, জবানবন্দি করেছিলাম বিজন ভট্টাচার্যের। সেই নাটকটা ওই মিনি থিয়েটারে করি, মানে ওখান থেকেই মানে আলটিমেটলি আমার মানে শুরুটা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তারপর থেকে কতদিনের এই পথ? তারপরে তারপরেই সিনেমায় কাজ করতে এলাম আহ প্রভাত রায়ের প্রণমী তোমায় ছবিতে। প্রণমিত। হ্যাঁ, প্রণমী তোমায়, তার সুশীল রায়ের করলাম রক্তঋণ ছবিতে। প্রণমিত মায়ের কোন রোলটা করেছিল? প্রণমী তোমায়তে আমি করেছিলাম একটা ক্যারেক্টারটা খুবই ছোট, কিন্তু একটা ভাইটাল চরিত্র আমাকে দিয়েছিল প্রণমী তোমায়তে, খুব সুন্দর আমি কাজ করেছিলাম। আমার সেটা অনেক বছর আগে, সত্যি কথা বলতে কি তখন বয়সটাও কম ছিল, সেরকম ভাবে আমি সিনেমার অ্যাক্টিংটা ঠিকঠাক বুঝে উঠতে পারতাম না। জাস্ট মানে শখের মধ্যে যাওয়া আর কি। তো যেরকম আমাকে বলেছেন যে এরকম চরিত্রটা, ছোট্ট চরিত্রটা করতে হবে, এরকম ডায়লগ দেওয়া থাকবে, ঠিক আছে, আমি ওটাই শুনে ওটাই আমি বলেছিলাম, করেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আর সেই থেকে আমার সেখান থেকে আমার পথ চলা শুরু হয়েছে। তারপর রক্তঋণ বললি যে? রক্তঋণে করেছিলাম সুশীল মুখার্জি। উনি আমাকে একটা, তাতেও আমাকে একটা ছোট্ট রোলই দিয়েছিল, যেটা উৎপল দত্তের সঙ্গে আমি কাজটা করেছিলাম। ওনার সঙ্গে একটা গানের দুটো লাইন আমি লিপ মিলিয়েছিলাম। উৎপল দত্ত? হ্যাঁ হ্যাঁ, উনিও গাইছে, অন্য একজন শতাব্দী রায় ছিল। তা আর দুটো লাইন আমি গিয়েছিলাম, সেখানে একটা গাজার সিন ছিল, গাজা খাওয়ার। সেখানে আমি ওই গাজা টানছি আর গানটা হেলে গেলে গাজা খেয়েছিলি না? এরকমই অ্যাক্টিং যা দেখিয়ে দিয়েছিলেন সেইভাবেই আমি করেছিলাম। ওটা সম্ভবত আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে শুটিংটা করেছিলাম আর কি। তো আমার খুব ভালো লেগেছিল, সেখান থেকে শুরু হয়েছে। তারপরে দীর্ঘ কয়েক বছর, তারপর তখন তো বয়স কম, মাধ্যমিক পরীক্ষা টরীক্ষা দেওয়া অলরেডি কমপ্লিট করে ফেলেছি, 12 তখন 16 বছর বয়স এই সময় আর কি। তারপরে থিয়েটারে ঢুকে, মানে গ্রুপ থিয়েটারে ঢুকে যাই আর কি। তুই তো যাত্রাও করেছিস? হ্যাঁ, প্রচুর যাত্রা করেছি এবং অ্যামেচারে প্রচুর কাজ করেছি। এক এক দিনে ডবল শো করেছি। ডবল রাত্রে হয়তো কোনোটা সন্ধ্যেবেলার শো, আবার 10টায় শেষ হয়ে গেছে, 10টার শিফট থেকে আরেকটা অন্য একটা অ্যামেচার পার্টিতে গিয়ে সেটা শো করে এলাম। তো এইরকম দিনের পর দিন প্রচুর শো করেছি। যাত্রা অ্যামেচার মানে প্রচুর বই যাত্রার করেছি। তারপরে অপেরা পার্টিতে সেই রকম ভাবে যাইনি, গেছি, ছোট ছোট দলে গিয়েছিলাম। সর্বমঙ্গলা নাট্য কোম্পানি, নিউ কল্যাণী অপেরা, সত্যম্বর অপেরা, এইসব দলগুলোতে আমি কাজ করেছি। তা তারপরে অ্যামেচার করতে করতে যখন সিরিয়ালে ঢুকে গেলাম, সিরিয়ালে কাজ করতে এলাম, তখন কি কি উল্লেখযোগ্য সিরিয়াল? সিরিয়ালে কাজ করেছি ভূতু, পটল কুমার গানওয়ালা, তারপর কখনো মেঘ কখনো বৃষ্টি, তবু মনে রেখো,
আরো অনেক মানে ভেঙ্কটসের কাজ বেশি করতাম তো, ভেঙ্কটস ফিল্মসের। তো সেই সব প্রচুর এক নাগাড়ে কাজ করে গেছি সিরিয়ালগুলোতে সেই সময় আর কি। তা এই রিসেন্টলি একটা করলাম অনুরাগের ছোঁয়া। বিশালাক্ষী মায়ের শুটিং শুরু হবে। আমাদের ডিরেক্টর টিম তোকে একটি বড় রোলেই সিলেক্ট করেছে। তোর কি মনে হয় ছবিটি সম্পর্কে এবং ছবিটি নিয়ে তোর কি ভাবনা? বিশালাক্ষী মায়ের যে ছবিটা, যে চরিত্র আমাকে ভাবা হয়েছে, সত্যি খুব একটা কঠিন একটা চরিত্র। সেটা আমি চ্যালেঞ্জের সঙ্গে কাজটা করব ঠিক করেছি। খুবই ভালো চরিত্র, একটা রানীর চরিত্র দেওয়া হয়েছে আমাকে। যে বিশালাক্ষী মা কি, কেন, কিভাবে উনি ওখান থেকে বিশালাক্ষী মা কিভাবে এলেন, সেই তার যে ঘটনাটা, সেই ঘটনার সঙ্গে একটা রাজা রানী মানে একটা চরিত্র রয়েছে। সেই রানীর চরিত্রটা ওনারা আমাকে সিলেকশন করেছেন, ঠিক আছে। এবার আমি সেটাই করছি। গান তো রেকর্ডিং হয়েছে, কি মনে হয় গানগুলো সম্পর্কে? অসাধারণ অসাধারণ গান যেভাবে রেকর্ডিং হয়েছে। এই গান ছবির আগে যদি এই গান বাজারে মার্কেটে আসে, আমার তো মনে হয় ছবি দেখার জন্য লোক পাগল হয়ে উঠবে রীতিমতো। মানে তবুও কি মনে হয় না যে এই গানের সুরকার, হ্যাঁ বাপটু অ্যারেঞ্জ করেছে, সুরকার প্রবীর সাত্রাকে তুই মিস করিস বা আমি মিস করি বা আমরা মিস করি? তোর কি মনে হয় প্রবীরদার সম্বন্ধে? প্রবীর সাত্রা যিনি সুরকার, তিনি অসাধারণ একজন সুরকার। আমরা সত্যি মিস করছি ওনাকে হারিয়ে, আমরা সত্যি নিজেদের খুব খারাপ লাগছে। আজকে উনি থাকলে যে কত ভালো হতো, কত ছবির উনি সুর দিতেন, কিন্তু উনি আজকে নেই আমাদের মধ্যে। আছেন আমাদের মধ্যে, বেঁচে আছেন, ঠিক আছে। ওনার যে শিল্পী সত্তা সে সব নিয়ে বেঁচে আছে, ওনার গানে উনি বেঁচে আছে। যে গান আমাদের রেকর্ডিং হয়েছে, আগামী দিনে মানুষ শুনবে সেই গান, ছবির মাধ্যমে দেখবে, হ্যাঁ, সেই গানের মধ্যে উনি বেঁচে আছেন। কবির সাত্তাকে আমরা খুঁজে পাবো এই গানের মধ্যে। অসাধারণ গান রেকর্ডিং হয়েছে। এই যে লেখালেখি, মানে তোর লেখার আমিও কোনো একটা জায়গায় শুনে মনে হয় লেখালেখি করে না কেন, এইসব অভিনয় করে কি হয়? আমিও নিজে একটা মন্তব্য পাস করেছি। এই লেখালেখির জগৎ নিয়ে তুই কি ভাবছিস? সেটাও তো আজকে সংকুচিত হয়ে গেছে না? আগে যেমন লিটিল ম্যাগাজিন ছিল, হ্যাঁ, সাহিত্যের বই ছাপা হতো, কবিতার বই ছাপা হতো। ব্যাপারটা হচ্ছে যে লেখালেখি জিনিসটা সত্যি আমি পছন্দ করি। লেখালেখিটা হচ্ছে আমার মানে কি বলবো, মনের মধ্যে সবচেয়ে মানে এতেই আমি স্বস্তি পাই একরকম লেখালেখি করে, ঠিক আছে। অভিনয়টা করি, ওটা আমার মেন প্রফেশন, ওখান থেকে আমার ইনকাম করতে হয়। আর লেখালেখি জগৎ থেকে আমার তো ইনকামটা আসে না। আর সত্যি কথা বলতে কি, এই লেখালেখি, এই যে লিটিল ম্যাগাজিনে, আমি বিভিন্ন লিটিল ম্যাগাজিনে আমি লিখছি এখন, বিভিন্ন পত্রিকার সঙ্গে আমি যুক্ত হয়েছি, সেখানে সেই সব পত্র পত্রিকাতে আমি লিখছি। এখন ব্যাপারটাকে এখন যে দেখতে পাচ্ছি না, এই যে মানে ম্যাগাজিনগুলো, এগুলো একটা ব্যবসা হয়ে উঠেছে, মানে ফেলো করি মা কোতেল। ওনাদের টাকা দিলে পেজ প্রি বুকিং করতে হবে, প্রি বুকিং করার পরেই তারপরে আমার লেখাটা ওনারা ছাপবেন। তো সেখানে আমি যদি এই মানে পত্রিকার গ্রুপগুলোতে আমি পয়সাই দিয়ে যাই, আমি কোত্থেকে আমি পয়সা আনবো, আমি দেবো কোত্থেকে? এখান থেকে তো আসছে না কিছু। কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে, তো তারপরে আমি সেটা পয়সা পাবো, সেটা তো হয় না, সে আশা ক্ষীণ। সুতরাং লেখালেখিটা ভালো ভালো লাগে বলেই লিখছি। সত্যি লেখালেখি আমার প্রাণ, এতে আমি স্বস্তি পাই, খুব ভালো থাকি। এটা অ্যাকচুয়ালি এটা আমার অক্সিজেন। আমি এটা নিয়ে খুব ভালো থাকি। লেখালেখি, যারা কবিতা ভালোবাসে কবিতা লিখি, ছোট গল্প লিখি, যারা গল্পে কবিতার পাশে সবাইকেই থাকতে বলি, ওই জন্য আমার খুব ভালো লাগে কবিতা। দর্শক বন্ধুরা, আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্বে এসে হাজির হয়েছি। আশা করি অনুষ্ঠানটা দেখে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন ছবি নিয়ে, কবিতার আসন নিয়ে, কবিতায় ছবি নিয়ে আমরা খুব শিগগিরই হাজির হচ্ছি আপনাদের দরবারে। আজকে বিদায়, নমস্কার।